This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরের কাছে নিঃশ্বাস ফেলছে আততায়ী, মানুষ কি টের পায়? পিছিয়ে যান, ইতিহাসের পাতা উল্টান, দেখবেন ইতিহাস সাক্ষ্য দেবে কিভাবে নিঃশব্দে শিকারের কাছে পৌঁছেও শিকার করতে পারেনি শিকারী। 24শে জুন 1914 অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের কাছে পৌঁছে গিয়েছিল আততায়ী। ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া তখন বসনিয়ার রাজধানী সারাজেভোতে। ফার্দিনান্দ ও সোফিয়াকে গুলি করার চেষ্টা 17 বছরের কিশোরের। গুলি না বেরোনোয় বরাত জোরে বাঁচেন ফার্দিনান্দ ও সোফিয়া। কনভয় কিছু দূর যেতেই দ্বিতীয় হামলা হয়। 19 বছরের এক আততায়ী এ যাত্রা সফল হয় অবশ্য। ফার্দিনান্দ ও সোফিয়ার মৃত্যুই প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটক। ফার্দিনান্দ ও সোফিয়া বেঁচেও বাঁচেননি। প্রথম আততায়ীর বন্দুক জ্যাম হয়ে গেলেও দ্বিতীয় আততায়ী নিশানা ফসকায়নি। বন্দুক বিশ্বাসঘাতকতা করেছে এমন উদাহরণ কিন্তু আরও আছে। 14 এপ্রিল 1865 থিয়েটার দেখতে গিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। লিঙ্কনের মাথা লক্ষ্য করে গুলির চেষ্টা আততায়ীর রিভলভার লক হয়ে গিয়েছিল। গুলি না বেরোনোয় সে যাত্রা প্রাণে বাঁচেন আব্রাহাম লিঙ্কন। থিয়েটারের আধো অন্ধকারে পালিয়ে গিয়েছিল আততায়ী। 9 নভেম্বর 1938 জার্মানির মিউনিখে হিটলারকে খুনের চেষ্টা হয়। আততায়ী পিস্তল চালালেও গুলি বেরোয়নি। 4 এপ্রিল 1968 মার্টিন লুথার কিংকে খুন করে আততায়ী। দ্বিতীয় চেষ্টায় লুথার কিংকে মারতে সফল হয়। খুনের দিন সকালে পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন জানেন? কারণ পিস্তল লক হয়েছে বুঝে চেষ্টাই করেনি খুনি। বেলা গড়ালে দ্বিতীয়বার হামলায় আসে সাফল্য। মোক্ষম সময়ে অস্ত্র কাজ করেনি, জ্যাম হয়ে গেছে বন্দুক। ফলে যারা বেঁচে গেছেন তাদের তালিকায় যেমন বিখ্যাতরা আছেন, তেমনই আছেন বহু নাম না জানা মানুষ। হিটলিস্টে এর পরে যিনি আছেন তার বরাতে কি জোর আছে? মোক্ষম মুহূর্তে বন্দুকের বিশ্বাসঘাতকতা কি তাকেও প্রাণ ভিক্ষা দেবে? দেখুন, ফ্রান্স কাফকা ওই যতই মেটামরফোসিস লিখুন, শুনেছি মানুষের বিবর্তন নাকি বহুদিন হয়ে গেল হয়নি, জানেন তো? মানে এই যে আমরা যারা চলতা ফিরতা হোমোসাপিয়েন্স, আমাদের এই রূপের এই চেহারার বদল ঘটেনি বহু বছর, প্রায় লক্ষ বছর। সেই যে নিওনদার্থাল যুগে মানুষের এরকম একটা চেহারা তৈরি হলো, তার আগের থেকে ক্রমাগত বিবর্তন হতে হতে সেই আমরাই সেই চেহারা নিয়ে বয়ে চলেছি এখনও একই রকম। আমরা বদল নেই। অতএব একটা ব্যাপারে তো নিশ্চিত যে আমাদের কপালের যা সাইজ অস্ট্রিয়ার ওই যুবরাজ বা মার্টিন লুথার কিংয়ের কপালের আয়তনও তো মোটামুটি সেমই ছিল, প্রায় সমান। তা সত্ত্বেও ওদের কপালটা কত চওড়া ভাবুন তো। অস্ট্রিয়ার ওই যুবরাজ ফার্দিনান্দ আর স্ত্রী সোফিয়া, সেখান থেকে শুরু করে মার্টিন লুথার কিং পর্যন্ত ওই যতজনের কথা শুনলেন, তাদের কপাল আর 5 জনের থেকে চওড়া ছিল বলেই তো আততায়ী তাদের একবারের চেষ্টায় খুন করতে পারেনি। এবং এদের মধ্যে একমাত্র হিটলারই হচ্ছেন ব্যতিক্রম। কারণ 1945 সালের 30 এপ্রিল বার্লিনের বাংকারে হিটলার আত্মহত্যা করেন। তাকে আততায়ীরা মারতে পারেনি, তিনি নিজের রিভলভার থেকে গুলি চালিয়েছিলেন। এই একটা ঘটনাই শুধু একটু ব্যতিক্রম, জানেন তো? এই হিটলারকে বাদ দিলে বাকি প্রত্যেকে কিন্তু খুন হয়েছে, কিন্তু এদের সবার মধ্যে মিল ওই প্রথমবারের চেষ্টায় হয়নি। প্রত্যেকের ক্ষেত্রে কোথাও গিয়ে রিভলভার বা পিস্তল লক হয়ে গেছিল। দ্বিতীয় বা তৃতীয়বারের চেষ্টায় আততায়ীরা খুন করেছে ওই ফার্দিনান্দ, আব্রাহাম লিঙ্কন বা মার্টিন লুথার কিংকে। অর্থাৎ আবার উল্টো দিক থেকে দেখলে এদের প্রত্যেকের কপাল একবার হলেও এদের বাঁচিয়েছে, কিন্তু বারবার অবশ্য বাঁচায়নি, সেটা আলাদা কথা। কিন্তু ভাবুন তো একবার, ঘাড়ের কাছে চলে এসছে আততায়ী, ট্রিগারে চাপ দিয়েছে পিস্তল বার করে, কিন্তু ফাট, গুলি বেরোলো না। পিস্তল বা রিভলভার জ্যাম হয়ে গেছে। সত্যি কথা বলছি,
এরকম ঘটনা না যতবার বইতে পড়েছি ততবার ভেবেছি, আরে বাপরে বাপ, কি কপাল এদের। আরও একটা কথা ভেবেছি, এই আততায়ীগুলো কি একটু আনাড়ি? মানে এইরকম হাই প্রোফাইল লোকজনকে মারতে যাচ্ছে, আগে একবার অস্ত্রটা চেক করে নেবে তো। এখন বুঝেছি জানেন তো, বন্দুক হাতে থাকলেও আততায়ীর যে কখন আক্কেল গুরুম হয়ে যাবে, মানে বন্দুকের গুরুম বেরোনোর বদলে, সেটা আগে ভাগে কেউ বলতে পারে না। আমাদের মানে ওই বললাম হোমোস্যাপিয়েন্সের চেহারার বিবর্তন হয়নি, কিন্তু মানুষের হাতিয়ার তার কি পরিমাণ বিবর্তন হয়েছে একবার ভেবে দেখুন। সেই কবের থেকে আজ পর্যন্ত অস্ত্রগুলো তো মানে একদম আমূল বদলে গেছে। অথচ সেই যে আব্রাহাম লিঙ্কনের সময় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হতো, আর এখন যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজারে রয়েছে যেগুলো ব্যবহার করা হয়, তা সে রিভলভারই বলুন বা পিস্তলই বলুন, তাদের ওই আটকে যাওয়ার স্বভাবটা না কিছুতেই বদলায়নি। এই একটা জায়গায় মানুষের মতোই পিস্তল বা রিভলভারেরও জানেন তো কোনো বিবর্তন হয়নি। এটা কিন্তু রহস্য জানেন। এই আগ্নেয়াস্ত্র এখনও যখন তখন আটকে যায় বলেই তো কলকাতা শহরে কাল একটা ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি। দেশের মধ্যে নিরাপদতম শহর না আমাদের এই শহরটা কলকাতা, সেখানে আর একটা ক্রাইম সম্পূর্ণ হতে হতে হয়নি। ভাবুন তো একবার, যে কলকাতায় অপরাধ হলেও সরকার বা প্রশাসন পাত্তাই দেয় না বলে বিরোধীরা অভিযোগ করেন। কলকাতা যাতে নিরাপদ তকমা ধরে রাখতে পারে তার জন্য ওই অপরাধের তালিকা অসম্পূর্ণ রাখে বলে অভিযোগ ওঠে। সেই কলকাতার একটা হাফ ডান অপরাধকে প্রশাসন কি আদৌ গুরুত্ব দিত, যদি না ওই ক্রাইমটা একজন নেতার জীবন নেওয়ার জন্য ঘটানোর চেষ্টা হতো? দেখুন, চেষ্টা যখন হয়েছে কলকাতার বুকে, একজন নেতা যখন দিনের আলোয় জাস্ট ওই কপালের জোরে বেঁচেছেন, ওই মাচার ক্ষেত্রে অন্তত আব্রাহাম লিঙ্কনদের নামের পাশে নিজের নামটা তুলেই ফেলেছেন, তখন দেখুন আপনার আমার মতো সাধারণ একজন মানুষের, যাদের জীবনের দাম কানা করিও নয়, কিছু কথা বলতে তো ইচ্ছে করতেই পারে, যে কথাগুলো আজ না বললেই নয়। বাঙালি আত্মঘাতী জাত, কথাটা বলেছিলেন নীরদ শ্রী চৌধুরী, নীরদ চন্দ্র চৌধুরী। যাতে বাঙালি, একদম আপাদ মস্তক বাঙালি, কিন্তু হাবে ভাবে নীরদবাবু কিন্তু পুরো ব্রিটিশ ছিলেন, ব্রিটিশ আদব কায়দায় অভ্যস্ত ছিলেন, থাকতেনও ও দেশে। ফলে বাঙালি সম্পর্কে তার একটা নাক সিটকোনোর ব্যাপার থাকলেও থাকতে পারে। এবার দেখুন তিনি কি বলতেন, সেই কথাটা বাস্তব কিনা, মুখের ওপর সবসময় সত্যি কথা বলা যায় কিনা, এটা তো একদিক। আরেকটা, যারা এই রকম উন্নাসিক ধরে নিয়ে নীরদ শ্রী চৌধুরীকে পাত্তা দেবেন না ভেবেছেন বা এতদিন দেননি, তাদের কিন্তু রিথিঙ্ক মানে পুনর্বিবেচনা করে দেখতে পারেন। তারা কিন্তু মানে আত্মঘাতী না হলে ভাবুন তো, এইভাবে কেউ নিজের সরকার, নিজের রাজ্য, নিজের শহরের বদনাম করে, দেখুন তো এরপরে কি হতে পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরের এডিশনে হয়তো তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না যে 15ই নভেম্বর 2024 তারিখে কলকাতার এই কসবায় একদম ভর সন্ধেবেলা একটা অভিজাত এলাকায় গুলি চলেছিল, গুলি চলেনি, গুলি চলার উপক্রম হয়েছিল, এবং যে সে কেউ নয়, সেই গুলিটা চললে রাজ্যের শাসক দলের একজন নেতার শরীরে কোথায় গিয়ে বিদ্ধ কে জানে। ভাগ্য ভালো আততায়ী কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকলেও তার হাতের ওই মুঙ্গের মেড 9mm পিস্তলটা মোক্ষম সময় ব্লক হয়ে গেছিল। ট্রাফিক জ্যাম আর বন্দুক জ্যামের মধ্যে কিন্তু ফারাক আছে। হ্যাঁ, ট্রাফিক জ্যামে আটকে, অ্যাম্বুলেন্স আটকে প্রাণ যাওয়ার ঘটনা তো ঘটেছে, কিন্তু বন্দুক জ্যাম সেটা কিন্তু জীবন বাঁচিয়ে দেয়। দুবার গুলির চেষ্টা করেছিল এই আততায়ী, কিন্তু এমন জ্যাম
মোক্ষম জ্যাম, একটা গুলিও বেরোয়নি, ভাগ্যিস বেরোয়নি। দিনের শেষে ওই দুষ্কৃতী যে প্রথমে ধরা পড়ে যায়, সে হাতের পিস্তলটা নাকি ছুঁড়ে মেরেছিল, জানেন তো? সেই পিস্তলটা ওখানে পাওয়া গেছে ওই নেতার পায়ের সামনে। হতে পারে দুটো কারণ, এক যে এত ডেসপারেট ছিল, এবং নিশ্চয়ই কেউ সুপারি দিয়েছিল, কেউ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল যে গুলি তো করতেই হবে, ওই নেতাকে আহত করতেই হবে বা নিহত করতে হবে কিনা সেই সুপারির যে রকম ফের থাকে সেটা ওই আততায়ী বলতে পারবে। কিন্তু আপাতত নাকি তার লক্ষ্য ছিল আহত করা, এরকমই শোনা গেছে। তা এটাই যদি সুপারি হয়ে গিয়ে থাকে, বন্দুক ছুঁড়ে হয়নি, মানে গুলি ছুঁড়ে, তাই বন্দুকটাই ছুঁড়ে দিতে চেয়েছিল হয়তো, যে অ্যাটলিস্ট খানিকটা হতো তো হবে। ভদ্রলোকের এক কথার মতো কথার দাম তো সে রাখতে পারবে, তাই না? আর নয়তো আরেকটা হতে পারে, নিজের পিস্তলের ওপরে এত বিরক্ত হয়ে গেছিল, পুরো চরম ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিল, দুবার ট্রাই, এরকম একটা মানে মুহূর্ত হলো না, খেরে মেরে হাত থেকে বন্দুকটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এটা হতে পারে। মানে যাই হোক, আলটিমেটলি অপারেশনটা তো ফেল। আর কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 12 নম্বর বড় চেয়ারম্যানের পুনর্জন্ম, এই দুটো ঘটনা তো একসঙ্গে জুড়ে গেল। সুশান্ত ঘোষ যে গতকাল সন্ধে রোজকার মতো তার বাড়ির দোরগোড়ায় বসেছিলেন, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করছিলেন, ঠিক তক্ষুনি তো এই ঘটনাটা ঘটতে চলেছিল। দুজন স্কুটারে করে আসে, এবার তার মধ্যে একজন স্কুটার থেকে নেমে গুলির চেষ্টা করে, সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা। এই কথাটা পর্যন্ত সবাই মোটামুটি জেনে গেছেন, এটার নতুন করে বলার কিছু নেই। কিন্তু যেটা এখনও অনেকেই জানেন না এবং যেটা জানার চেষ্টা হচ্ছে, সেটা হলো কেন সুশান্ত ঘোষকে ওই আততায়ী গুলি করতে গেল। যেটা অনেকেই জানেন না, সেটা অবশ্য তিনি নিজে জানেন বলে জানেন তো মনে হয়। সুশান্ত ঘোষ তিনি নিজেই কারণ হিন্ট দিয়েছেন কেন তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে। মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছির লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। এখন কোন মৌমাছি কতটা মধু সংগ্রহ করবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে। দেখুন, মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা ক ডাকে, এই গল্প তো আমরা শুনেছি, গানের সুরেই শুনেছি। এবার এটা তো শুধু গানের দিন বললে তো খুব মুশকিল, কারণ এ তো গুলি চালানোর দিনও বটে, আতঙ্কের দিনও বটে। কিন্তু তার মধ্যে দেখুন, মানে মৌমাছির সঙ্গে একটা রোম্যান্টিক ব্যাপার আছে, কিন্তু এখানে তো প্রাণঘাতী ব্যাপার ঘটতে যাচ্ছিল মশাই। তার মধ্যেও কিভাবে মৌমাছি ঢুকে বলল, এবং ঢুকলো মানে কি, দুটো মধু এবং মৌমাছি দুটোর একদম ডাইরেক্ট একটা লিঙ্ক এস্টাবলিশ হয়ে গেল। মধু আছে বলেই মৌমাছিরা ভিড় করেছে, মৌমাছি আর মধু, এই দুটো শব্দই কিন্তু সুশান্ত ঘোষ ব্যবহার করেছেন, যিনি প্রাণ হারাতে চলেছিলেন। এবং তিনি যে দুটো ব্যবহার করেছেন, তার মানে এই দুটোর প্রভূত গুরুত্ব আছে, প্রভূত ইঙ্গিতবাহী, এবং এই দুটো শব্দকেই কিন্তু সুশান্ত ঘোষ রূপক অর্থে ব্যবহার করেছেন। এবার আপনারা ছোটোবেলায় ফিরে যান, বাংলা পরীক্ষায় প্রশ্ন আসতো না, মানে এটা যদি হতো তাহলে তো এরকমই আসতো, লেখক এখানে মধু বলতে কি বুঝিয়েছেন, কিভাবে মৌমাছি মধু খেত, এরকমই সব প্রশ্ন আসতো হয়তো আমাদের, যদি এই বিষয়টা এরপরে কোনো একদিন আমাদের পাঠ্য বই বা এই কম্প্রিহেনশন টেস্টে চলে আসতো। এখানেও একটা প্রশ্ন করা যেতে পারে, ঠিক ওই ভঙ্গিতে প্রশ্নগুলো অবিকল, সেটাই তো হতে পারে যে সুশান্ত ঘোষ মধু বলতে কি বুঝিয়েছেন এবং কেন বুঝিয়েছেন, এটা আমরাও বোঝার চেষ্টা করতে পারি, জানেন তো। এটার কয়েকটা, মানে সবটাই ওই যেহেতু ইঙ্গিত মানে হেঁয়ালি, কিন্তু হেঁয়ালির বিভিন্ন রকম উত্তর হয়, তার মধ্যে কোনটা ঠিক আলটিমেট মোমেন্ট পর্যন্ত যিনি হেঁয়ালি করেছেন তিনি যতক্ষণ না পরিষ্কার করে দিচ্ছেন নিশ্চিত হতে পারবেন না। ফলে আমরা চেষ্টা করছি, অপশানসগুলো নেড়ে চেড়ে দেখছি আর কি। এক হতে পারে কসবায় গত কয়েক বছরে যা হয়েছে, সুশান্ত ঘোষের ওপর এই হামলাটা তারই এক্সটেনশন, ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার প্রশ্ন করবেন তো, কসবায় গত কয়েক বছরে কি হয়েছে, কি হয়নি? কসবা পাটুলি এলাকা, সেটা যে গত কয়েক বছরে বারবার খবর এসছে, ভুলে গেছেন?
এবার যদি খবরে আসাটা কেন ভুলে গিয়ে থাকেন, তাহলে এখানে আবার একটা প্রশ্ন, কেন কসবা পাটুলি এলাকা বারবার খবরে এসছে গত কয়েক বছরে? ভাবুন, উত্তরটা খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, আভ্যন্তরীণ বিবাদের জন্য। এবার বেশি পেছনে যেতে হবে না, লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে বারবার কিন্তু কসবায় এই শাসক দলের মধ্যে ঝামেলাটা সামনে এসছে। যারা রেগুলার আমাদের টিভির সামনে বসেন, টিভি 9 বাংলা দেখেন, তারা জানেন এটাতে একদম কসবা পাটুলি এই এলাকাটা না একদম নিজস্ব জায়গা নিয়ে নিয়েছে, স্পেস দখল করে রেখেছে আর কি। 107 নম্বর 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না আর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই সুশান্ত ঘোষ। এবার এই দুজনের মধ্যে, দুজনে তার মানে পড়শি, এই দুই পড়শির মধ্যে রেষারেষির খবর সেটা তো রেগুলার বেসিসে আপনাদের দেখিয়েছি আমরা। এই কদিন আগেও স্থানীয় একটা পুজোকে কেন্দ্র করে নাকি দুজনের অনুগামীদের ওপর মারাত্মক ঝামেলা হয়ে যায় দুই দলের মধ্যে। এবার তার জোরে কি এই হামলা? এবার ধরুন তার জেরে যদি সুশান্ত ঘোষের ওপর হামলা না হয়, কারণ লিপিকা মান্না বলেছেন যে না ওরকম কিছু না, আমাদের নিজেদের মধ্যে কিছু যা হয়েছে সেগুলোর জেরে সমস্ত কিছু ঘটেনি, তাতে যদি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কী কারণ হতে পারে? দেখুন আবার বলছি, কারণটা তো পুলিশের খোঁজার কাজ, পুলিশ খুঁজছে, আমরা শুধু আপনাদের সামনে আন্দাজ করে ঘটনা প্রবাহটা তুলে ধরছি, একটু ছোট্টখাট্টো অ্যানালিসিস করছি, বাকিটা আপনারাও জানেন, আপনারাও অ্যানালিসিস করেন, আমরা জানি। এই বছর জুন মাসের কথা ভাবুন, 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল মার খেয়েছিলেন, মনে আছে? অভিযোগ কি উঠেছিল? তৃণমূলের কর্মীদের একাংশই নাকি দলের কাউন্সিলরকে ধরে মেরেছে। কিন্তু কেন মেরেছে, এই প্রশ্নটার উত্তরটা তো আবার খুঁজতে হয়, তাই না? কি জানা গেছিল সেই সময়? এই প্রশ্ন উঠলে কিন্তু আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, তখনও করেছিলাম, আর জেনেছিলাম এর নেপথ্যে রয়েছে জমি আর বাড়ির গল্প। জমি আর বাড়ি একসঙ্গে, তার একটা ইন্টারেস্টিং যোগ আছে, কারণ ওই যে বাড়ি যদি পুরনো হয়, বাড়ি ভাঙা পড়লে সেটাও কিন্তু জমি হয়ে যায়। সুতরাং আলটিমেটলি পুরোটাই জমির গল্প, এভাবেও দেখতে পারেন। কসবা এলাকায় কিন্তু জমির কোনো অভাব নেই, জমি যখন আছে তখন জমি দখলের গল্পও আছে। সুশান্ত ঘোষের ওপর হামলার পেছনেও কি তাহলে এই জমির গল্পই রয়েছে? কেন গুলি কাউন্সিলরকে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কসবায় কুরুক্ষেত্র নিয়মিত ঘটনা, এবারও কি সেটাই কারণ? 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ দুজনেই অভিযোগ ওড়াচ্ছেন। না, গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ক্লাব দখল করা কেন্দ্র নিয়ে ইমেচিওর পলিটিক্স করছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয়। গোষ্ঠীদ্বন্দ্বের কথা শুনে রেগে কাঁই হচ্ছেন ফিরহাদ হাকিম। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? তাহলে গুলিটা চললো কেন? দু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে, সে মৌমাছি লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। কোন মধুর কথা বলছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর? মধু মানে জমি, কসবায় কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এলাকা দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি কার হাতে থাকবে গোলমাল মূলত তা নিয়েই। মারপিট, বোমাবাজি, গোলাগুলি সবই। কতটা মধু আছে কসবায়? পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 ও 108 নম্বর ওয়ার্ড। কসবার এই অঞ্চল কলকাতার অন্যতম জমির খনি হিসেবে পরিচিত। রাস্তার ভেতরের খালি জমির দাম কাঠা পিছু 60 থেকে 80 লক্ষ টাকা। বাইপাস লাগোয়া খালি জমি হলে দাম কাঠা পিছু 1.5 কোটি টাকা। সরকারি হিসেব 190টির কাছাকাছি খালি জমি এই মুহূর্তে ওই দুই ওয়ার্ডে। তালিকায় ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি, পরিত্যক্ত জমিও রয়েছে। অভিযোগ, এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙরদের নজরে। সরকারি জমির বোর্ড ফেলে দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুরসভার বিল্ডিং বিভাগের তথ্যই বলছে দ্রুত বদলে যাচ্ছে কসবা। একের পর এক বহুতল উঠছে। গত কয়েক বছরে 25টির কাছাকাছি বিলাসবহুল আবাসন তৈরি হয়েছে কসবায়। জমি, বাড়ি, ফ্ল্যাট, আবাসন
মানে সিন্ডিকেটের স্বর্গরাজ্য। কোটি কোটি টাকার লেনদেন, বোমা গুলিতাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জমি জিরেতেই গোলমালের বীজ। ধৃত আফরোজ খানের দাবি অন্তত তাই। सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। মধু ছাড়তে নারাজ সবাই। তাই কি